প্রথমত প্রভাবশালীদের তথ্যটাকে তুলে ধরা হয়েছে। প্রভাবশালী তথ্যের মধ্যে বলা আছে হচ্ছে যে রুলিং পলিটিক্যাল পার্টি আছে পশ্চিমবঙ্গে, এই রুলিং পার্টির দুজন মন্ত্রী তারা প্রত্যক্ষভাবে এই যে ঘটনা ঘটেছে তার সাথে জড়িত। থেকে খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কানেকশনটা কিরকম। মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবারবর্গকেও দেখা যায় ওখানে মাঠের মধ্যে ঘোরাঘুরি করছে। তো এই সমস্তগুলো যে এখানে এত প্রভাবশালী যেখানে তত্ত্ব, সেখানে রাজ্যর বিরুদ্ধে কি তদন্ত করবে? উনি পদত্যাগ করছেন, একটি পার্টিকুলার দপ্তর থেকে পদত্যাগ করছেন, বাকি দুটি দপ্তর কিন্তু উনি এখন অবধি বজায় রেখেছেন। এখানে অনেক নিদর্শনই আছে মুখ বন্ধ করার জন্য তাকে অ্যারেস্ট করে রাখা হয়। দেখুন, গতকাল মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে এই যে আনফর্চুনেট ইনসিডেন্টটা 13 তারিখে ডিসেম্বর মাসের ঘটে যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে, যাতে বিশ্বের কাছে কলকাতা শহরের মাথা হেঁট হয়, তো সেটি নিয়ে জনস্বার্থের মামলা করা হয়েছিল। আমি মাননীয় বিচারপতিদ্বয়ের কাছে গতকাল আবেদন রেখেছিলাম আরজিসির গ্রাউন্ডে, তাতে আমাদেরকে লিভ দেওয়া হয়েছিল গতকালই ফাইল করার জন্য, করে আজকে মেনশন করার লিবার্টি দেওয়া হয়েছিল। আজকে মামলাটা আবার সকালবেলা মেনশন করতে বৃহস্পতিবার দিনকে মাননীয় চিফ জাস্টিস এর যে ডিভিশন বেঞ্চ তারা অনুমতি দিয়েছেন যে বৃহস্পতিবার দিনকে মামলাটি শুনানির জন্য থাকবে। তো সার্ভিস করা আছে, রাজ্য সরকারের উপরেও সার্ভিস করা আছে। আমাদের এই জনস্বার্থের যে মামলা হয়েছিল, এই জনস্বার্থের মামলার মাধ্যমে কয়েকটি প্রেয়ার করা হয়েছিল। প্রথমত প্রভাবশালীদের তথ্যটাকে তুলে ধরা হয়েছে। প্রভাবশালী তথ্যের মধ্যে বলা আছে হচ্ছে যে রুলিং পলিটিক্যাল পার্টি আছে পশ্চিমবঙ্গে, এই রুলিং পার্টির দুজন মন্ত্রী তারা প্রত্যক্ষভাবে এই যে ঘটনা ঘটেছে তার সাথে জড়িত। এটিও বলা হয়েছে যে এই যে অর্গানাইজার শতদ্রু দত্ত, তো একে একটা জাস্ট মুখ বন্ধ করার জন্য একে তাড়াতাড়ি অ্যারেস্টটা করে নেওয়া হয়েছে। মামলায় দুজন আবেদনকারী আছেন। প্রথমজন হচ্ছেন মাননীয় বিরোধী দলনেতা, দ্বিতীয়জন হচ্ছে তরুণজ্যোতি তিওয়ারি, যিনি রাজনৈতিক নেতা তথা কলকাতা হাইকোর্টের প্র্যাকটিসিং অ্যাডভোকেট আর কি। তো কালকে তো তরুণজ্যোতিবাবু অলরেডি একটি পয়েন্ট তুলে ধরেছেন যে কাউকে লক আপে রাখলে সে কিভাবে সানগ্লাস জামায় ঝুলিয়ে আর ওই কোমরে ব্যাগ ঝুলিয়ে তার প্রোডাকশন হয়। সো এই শতদ্রু দত্তকে কি আদৌ সত্যিকারের কোনো লক আপে রাখা হয়েছিল নাকি অন্য কোথাও রাখা হয়েছিল? তো দেখা যাক, আমরা হয়তো পরশুদিনকে সেই আবেদনও আদালতের কাছে রাখবো যে বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে আর একটি বিশেষ 5-তারা হোটেল আছে, তাদের সিসিটিভি ফুটেজগুলো আমরা চাইব। 13 তারিখ রাত্রিবেলা যে শতদ্রু দত্ত কোথায় ছিলেন আর কি, সেটা যদি দেখা যায়। কেন এটা তো দেখা যায় না কখনো, যখন প্রোডাকশন হয় এরকমভাবে সমস্ত রকমের বিলঙ্গিং সমেত প্রোডাকশন করা হচ্ছে কাউকে। এই ভদ্রলোককে অ্যারেস্ট করা হয়েছে তার মুখটা বন্ধ করার জন্য, যাতে সত্যিগুলো পুরো না বেরিয়ে আসে। আমাদের এই যে জনস্বার্থের মামলা, এই জনস্বার্থের মামলাতে আমরা অলরেডি লিখেছি, আমরা অ্যানোলজিটাও ড্র করেছি যে কিভাবে যে দল রাজ্য সরকার চালাচ্ছে সেই তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে এই শতদ্রু দত্তর কতটা নেক্সাস ছিল। কারণ এখানেও আমরা বলেছি যে শতদ্রু দত্ত বলেছিলেন হচ্ছে যে ফুটবলারকে নিয়ে এই জিনিসটি ঘটলো আর কি, তার বাবা নাকি তাকে বলেছিলেন যে কলকাতা শহরে যদি কোনো মনুমেন্ট তার নামে বানানো যায় তাহলে সে খুব খুশি হবে। তো তারপরে এই ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেসের যিনি মিনিস্টার আছেন সুজিত বোস, তারও একটা ইন্টারভিউ একটি বিশেষ সর্বভারতীয় ইলেকট্রনিক নিউজ মিডিয়াকে দেওয়া। সেখানে উনি বলছেন হচ্ছে যে এরকম বলা হয়েছে, অর্গানাইজারকে এরকম বলা হয়েছে বলে আমরা এই 70 ফিটের স্ট্যাচুটা তৈরি করছি। তো এখান থেকে খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কানেকশনটা কীরকম। সামনে হয়তো শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ ছিল, কিন্তু পেছনে কারা কারা ছিলেন সেই জিনিসটা অত্যন্ত অ্যাপারেন্ট হয়ে যাচ্ছে। তাছাড়াও আমরা এটা বলেছি যে এরকমও দেখা গেছে, সংবাদ মাধ্যমেও বহু ভিডিওতে দেখা গেছে যে মিনিস্টাররা অবাধে আপনার পাস বিলোচ্ছিলেন আর কি অনুষ্ঠানের দিন।
আর এই প্রক্সিমিটি পাস, যেটা প্রক্সিমিটি পাস, তাতে কোনো লোকের ডিটেলস নেই, কোনো ছবি নেই, তার নাম নেই, জাস্ট এই পাস ঝুলিয়ে গলায় মাঠের মধ্যে এরকম মানে এত লোক ঢুকে গেল, শতর ওপরে সম্ভবত আর কি, যার জন্য গরিব মানুষরা যারা এত অর্থ খরচ করে যারা টিকিট কেটে এক ঝলক দেখার জন্য এই বিশ্ববিখ্যাত ক্রীড়াবিদকে দেখার জন্য যে স্টেডিয়ামে সকালবেলাতে গিয়ে হাজির হয়েছিল, তারা এরকমভাবে ডিপ্রাইভ হলো। তাছাড়াও মানে আমরা আরও তুলে ধরেছি আর কি যে ক্রীড়া মন্ত্রী যিনি আছেন আর কি, বা যিনি এখন শুনছি ছিলেন, পদত্যাগপত্র দিয়েছেন নাকি, তো তার যদি এটা যদি রাজ্য সরকারের কোনো অনুষ্ঠান না হয়ে থাকে তাহলে তারও এতটা তো ইনভলভ হওয়ার কোনো দরকার ছিল না। ক্ষোভ আর কি সেটা হচ্ছে যে ক্রীড়ামন্ত্রীর মেজর ইনভলভমেন্টের জন্যেই জনগণ আজকের দিনে এরমভাবে ডিপ্রাইভ হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো তুলে ধরে এবং সিচুয়েশনটা কন্ট্রোলের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে একটি কমিটি কনস্টিটিউট করা হয়, তাতে মানে এক্স হ্যান্ডেলে অ্যানাউন্স করা হয় যে একটি কমিটি করা হচ্ছে। সেই কমিটিতে একজন মাননীয় প্রাক্তন বিচারপতিও আছেন, দিয়ে এরকমভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। তো এটা তো হচ্ছে ছেলে ভোলানো একটি ঘোষণা, মানে পিটিশনে বলা হয়েছে আর কি, যে মানুষকে ঠান্ডা করার জন্য বা শান্ত করার জন্য, কেননা জনগণ ক্ষেপে গেছে। যে জিনিসটি ঘটেছে সেদিনকে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার পরে যেটি হয় তাই জন্যে হয়েছে। তো যাই হোক, আমরা যেগুলো চেয়েছি এই জনস্বার্থের মামলাতে, আমরা প্রাথমিকভাবে চেয়েছি হচ্ছে যে আদালত কোনো অনারেবল হাইকোর্ট জাজকে দিয়ে একটি এনকোয়ারি করিয়ে সমগ্র তথ্য আর কি, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে ঘটনা বলি পুরো জিনিসটি নিয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং এনকোয়ারি মাননীয় কলকাতা উচ্চ ন্যায়ালয়ে যাতে কন্ডাক্ট করা। আমরা আরও কিছু তথ্য তার মধ্যে দিয়েছি যে কী জন্য এই যে কমিটি যেটি কনস্টিটিউট করার কথা ঘোষণা করা হয়েছিল এক্স হ্যান্ডেলে, সেই কমিটিটি কেন বৈধ নয়। আমরা আরও বলেছি যে একটি এফআইআর করা হয়েছে, প্রথমত একটি আশ্বাস দেওয়া হয়েছিল যে যারা টিকিট কেটেছেন তাদেরকে টিকিটের পয়সা সমস্ত ফেরত দেওয়া হবে। তো আমরা এফআইআরের কপিটি পেয়েছি, জোগাড় করেছি। এফআইআরটি ভারী কি বলবো, মানে হাস্যকর একটি এফআইআর। পুলিশের তরফ থেকে মিডিয়া করে প্রেস করে দুপুরবেলাতে ঘোষণা করা হয় যে এই অর্গানাইজার যে কি দত্ত, শতদ্রু দত্ত, হ্যাঁ শতদ্রু দত্ত, তাকে অ্যারেস্ট করা হয়েছে। অথচ এফআইআরে লেখা আছে যে 6:35 সময় বিধাননগর সাউথ পুলিশ স্টেশন এফআইআরটা রেজিস্টার করছে, সুমোটো এফআইআর। বিধাননগর সাউথের যিনি আইসি তার কমপ্লেন্টে এফআইআর রেজিস্টার হচ্ছে, দীপঙ্কর ভট্টাচার্য বলে কোনো একজন পুলিশ অফিসার। তাতে যেটা লেখা আছে হচ্ছে যে অদ্ভুত ন্যারেশন অফ ফ্যাক্টস। এক তো হচ্ছে বিরোধী দলনেতা অলরেডি সেটা প্রেস করে তো সেদিনকে ইন্ডিকেটও করেছেন, বা অ্যাকিউজড এগেন্সটে শুধু একজনের নাম লেখা আছে, ওয়ারেস ন্যারেশন অফ ফ্যাক্টস যেখানে আছে সেখানে লেখা আছে হচ্ছে এই শতদ্রু দত্ত অ্যান্ড আদার্স। আচ্ছা, ঘটনাবলী কি বলা হয়েছে? ঘটনাবলী এফআইআরে বলা হয়েছে ভেরি পিকিউলিয়ারলি যে এই অর্গানাইজার আর সিআরপিএফ সিকিউরিটি আর কি, তাদের জন্য নাকি জনতা যারা টিকিট কেটে গেছিল, স্পেকটেটার্স এই কথাটি ইউজ করা হয়েছে, তারা নাকি লিওনেল মেসিকে দেখার থেকে বঞ্চিত হয়েছে। তাতে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাতে পাবলিক প্রপার্টি ধ্বংস করা হয়। বলা হয়েছে যে একটা সোফাতে আগুন লাগানো হয়েছে, স্টেডিয়ামের বেশ কিছু জিনিস ভাঙচুর করা হয়েছে। আর মোস্ট পিকিউলিয়ারলি যেটা সেদিনকেও সম্ভবত প্রেস কনফারেন্স যেটা পুলিশ করেছিল 13 তারিখে, একবারও যেটি বলেনি, বলা হয়েছে যে বেশ কিছু পুলিশ অফিসার নাকি তাদের ইনজুরি সাস্টেন করেছে। তো এই হচ্ছে এফআইআরের সারমর্ম। এই এফআইআরের ভিত্তিতে শতদ্রু দত্তকে অ্যারেস্ট করা হয়, যদিও এফআইআরটা যে সময় রেজিস্টার করা হয় তার আগেই শতদ্রু দত্ত অ্যারেস্টেড হয়ে গেছে বলে ডিজির তরফ থেকে যে একটি জয়েন্ট একটা প্রেস স্টেটমেন্ট হয়েছিল, 3 জন সিনিয়র পুলিশ অফিসার ছিলেন, উইচ ওয়াজ প্রিসাইডেড ওভার বাই দ্য ডিজির তরফ থেকে বলা হয় হচ্ছে যে এরকম কাস্টডিতে নেওয়া হয়েছে। আর বোধহয় সম্ভবত আইপিএস জাভেদ শামীমের তরফ থেকেও বলা হয় যে এরকম অ্যারেস্ট করা হয়েছে অলরেডি। তো এটি জাস্ট একটি আই ওয়াশ। আর এর মধ্যে এই এফআইআরের মধ্যে আমরা যতটুকু দেখেছি এখনো অবধি ক্রিমিনাল কনস্পিরেসিরও কোনো গন্ধ নেই বা কোনো অ্যাঙ্গেল নেই। তো তারপরেও এই এফআইআরটিকে একটি অস্ত্র দেখিয়ে
আনফর্চুনেট যে দর্শক যারা গেছিলেন পয়সা খরচ করে, যারা এরকমভাবে ডিউট হয়েছে, হ্যারাস্ট হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। তো আমরা আদালতের কাছে সেই জিনিসটিও একটি আর্জেন্সির গ্রাউন্ড হিসেবে তুলে ধরি যে গরিব মানুষগুলি বা যে মানুষগুলি প্রতারিত হয়েছে আজকে তাদেরকে এই এফআইআর এর মাধ্যমে অ্যারেস্ট করা হচ্ছে। তো এই এফআইআর একটি দোষে দুষ্ট, এই এফআইআরটি করা হয়েছে গা বাঁচাবার জন্যে, আসল যারা এই দোষী তাদেরকে ঢাকার জন্য। এই যে আবেদন যেটি করা হয়েছে মাননীয় বিরোধী দলনেতার তরফ থেকে, তাতে এটিও বলা হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর পরিবারবর্গকেও দেখা যায় ওখানে মাঠের মধ্যে ঘোরাঘুরি করছে। তো এই সমস্তগুলি যে এখানে এত প্রভাবশালী যেখানে তত্ত্ব, সেখানে রাজ্যর বিরুদ্ধে কি তদন্ত করবে? মন্ত্রীদের ইনভলভমেন্ট আছে, মাননীয় মুখ্যমন্ত্রী যিনি পুলিশেরও ইনচার্জ আর কি, তার পরিবারের ব্যাপারেও বলা আছে। তো এখানে বলা হয়েছে যে অনারেবল কোর্ট মনিটর একটা ইনভেস্টিগেশন হোক, একটি নিরপেক্ষ এসআইটি আদালত কনস্টিটিউট করে দিক, করে মনিটর করুক, যারা এই এফআইআরটিকে, যেটি বিধাননগর সাউথ যেটা রেজিস্টার করেছে, এই এফআইআরটি তারা নিয়ে তারা তদন্ত করবে এবং তার মধ্যে ক্রিমিনাল কনস্পিরেসি অ্যাঙ্গেলটাও আর মানি ট্রেডার অ্যাঙ্গেলটাও তারা যাতে খতিয়ে দেখতে পারে। এ বাদ দিয়েও এই জনস্বার্থের মামলায় যেটি চাওয়া হয়েছে, টিকিটের দাম তো ফেরত দিতেই হবে, তার সাথে সাথে যে মানুষগুলি প্রতারিত হয়েছেন তাদেরকেও অ্যাডিকুয়েটলি জরিমানা দেওয়ার জন্য বা কম্পেনসেশন দেওয়ার জন্য রাজ্য সরকারের ওপর যাতে নির্দেশ দেওয়া হয়, সেই আবেদনও করা হয়েছে। এবার আজকে আমরা দেখলাম মামলাটি মেনশন বৃহস্পতিবার দিনকে লিস্টে থাকবে বলে অনুমতি দেওয়া হয়েছে। এই মামলাতে আমাদের যে প্রেয়ারগুলি আছে, ঠিক সেই প্রেয়ারগুলিকে টাচ করেই একটি প্রেস রিলিজ রাজ্য সরকারের তরফ থেকে চিফ সেক্রেটারির অফিসের থেকে সার্কুলেট করা হয়েছে। সেই প্রেস রিলিজটিতে যেগুলো দেখছি সেটা হচ্ছে যে যেটা করা হয়েছে, এই মামলাটির শুনানিটিকে কিছুটা হলেও ডাইলিউট করার চেষ্টা, কারণ আমরা জানি যে ওই দিনকে এসে রাজ্য সরকারের তরফ থেকে এটি দেখানো হবে। এতে দ্য মোস্ট পিকিউলিয়ার ফ্যাক্ট ইজ, রাজ্য সরকার কিন্তু স্বীকার করে নিয়েছে যে এটি শুধু অর্গানাইজারের নয়, এর মধ্যে রাজ্যও কিন্তু রাজ্যেরও যথেষ্ট ত্রুটি আছে। আপনারা বলবেন যে কিভাবে সেই স্বীকারোক্তি হয়েছে? দেখুন, সেই ত্রুটি আছে রাজ্য স্বীকার করছে বলেই ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করেছেন অনিশ সরকার আইপিএস ডিসিপির এগেনস্টে, তার রিপোর্টেড নেগলিজেন্সের জন্যে ডিউটিতে ওই দিনে যেটি হয়েছিল তাতে, আর তাকে সাসপেন্ড করা হয়েছে। তো রাজ্য সরকারের তরফ থেকেও স্বীকার করে নেওয়া হচ্ছে যে রাজ্য সরকারেরও মেজর ফেলিয়ার হয়েছে, ইনভলভমেন্ট আছে বলেই এই ঘটনা ঘটেছে, যাতে গ্লোবালি কলকাতার সম্মান আজকে ভুলুণ্ঠিত, কলকাতা তথা আপামর বাঙালি। আমরা দেখেছি বম্বেতে, হায়দ্রাবাদে, দিল্লিতে কিরকম সুষ্ঠুভাবে এই অর্গানাইজার তো অ্যারেস্টেড, তো সেই অ্যারেস্টেড থাকা সত্ত্বেও স্বতন্ত্র দপ্তর ইনিশিয়েটিভেই তো এন্টায়ার ইন্ডিয়া ট্যুরটা হয়েছিল, সাবজেক্ট টু কারেকশন। সেই জায়গাগুলোতে তো এই প্রবলেম হয়নি। এখানে কেন হলো? কেননা রাজ্য সরকার আবেদনে যেটা বলা আছে, জনস্বার্থের আবেদনে যেটা বলা আছে, এন্টায়ার ইভেন্টটাকে হাইজ্যাক করে দিয়েছিল। তার থেকেই এই ডিবাকেলটা হয়, যাতে আমরা বাঙালি হিসেবে, আমরা কলকাতাবাসী হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে দেশের কাছে তথা সারা বিশ্বের কাছে আজকে আমরা লজ্জিত। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, এরা ছোট থেকে প্রথমে শুরু করে, তো ফার্স্ট স্ট্রাইকটা হলো কার ওপরে? অনিশ সরকারের ওপরে, কারণ ডিসিপি ডেপুটি কমিশনার, তত বড় আইপিএস অফিসারও নয়। প্রশ্ন হচ্ছে যে যদি পুলিশের ব্যর্থতা থেকে থাকে, তাহলে ওয়াই ডিজিকে শুধু একটি শোকজ করা হয়েছে? কারণ এখানে তো লিখেছে প্রেস স্টেটমেন্টে যে 24 ঘন্টার মধ্যে তাকে বলতে হবে শোকজের জবাব দিয়ে যে কেন মিসম্যানেজমেন্ট আর ল্যাপসেস হয়েছে স্টেডিয়ামে। ডিজি তো হচ্ছে রাজ্য পুলিশের সর্বেসর্বা, তিনি তো প্রেস স্টেটমেন্টও করেছিলেন, প্রেস কনফারেন্সও করেছিলেন, করতে করতে মাঝপথে তো তিনি ছেড়ে বেরিয়ে গেলেন আর কি। আমরা তো হোয়াইট হাউসেও দেখেছি যখন এরকম প্রেস কনফারেন্স হয় আর কি, প্রেস কনফারেন্সটা শেষ হওয়া অবধি সবাই থাকেন আর কি। পুলিশের তরফ থেকে অদ্ভুতভাবে বলা হয়েছে, আমি অবাক হয়ে যাই, এটা কোন রাবণ রাজ্যে বাস করছি আমরা, যে অর্গানাইজারকে বলা হয়েছে টিকিটের পয়সা ফেরত দিতে, তার আগে বলছে যে অর্গানাইজার অ্যারেস্টেড, টিকিটের পয়সা ফেরত দিতে, নইলে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হবে। পুলিশ অ্যাক্টে কনস্টিটিউটেড,
যে এফআইআর করা হয়েছে সেই এফআইআর এ চিটিং বা ব্রিচ অফ ট্রাস্টের কোনো মানে ঘৃণাক্ষরে পর্যন্ত কিছু বলা নেই। কি লিগাল অ্যাকশন পুলিশ নিতে পারে? পুলিশ অ্যাক্টের মানে আমরা যদি 74 মধ্যে বলি নিতে পারে না। কিভাবে পুলিশের কাছে কি পাওয়ার, কি এখতিয়ার সেটা? তো এই ঘোষণাগুলো করে মানুষকে ভুল বুঝিয়ে আর কত লজ্জা বা অসম্মানের মধ্যে মানুষকে ফেলবে, এটি প্রশ্ন। এই প্রশ্ন নিয়েই বিরোধী দলনেতার যে ভূমিকা আছে জনগণের প্রতি, এবং আইনজীবী হিসেবে যিনি 2 নম্বর আবেদনকারী তরুণজ্যোতি তিওয়ারি, তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। আচ্ছা, মুকেশ কুমার, তিনি হচ্ছেন সিপি বিধাননগর। তাকে প্রেসে দেখা গেছে যে সিকিউরিটি ডিটেল ছিল লায়নেল মেসির, সেটিকে উনি ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন, কিছুই না তার উর্দির ক্ষমতার বলে। বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিকেও আমরা দেখেছি সেম জিনিস করতে, আর ইনি তো উর্দির করছিলেন। তো এআইএস রুলস অনুযায়ী তো তার বিরুদ্ধেও ডিপার্টমেন্টাল প্রসিডিংস ইনিশিয়েট করা উচিত ছিল। সে তো কমিশনার বিধাননগরের। অনিশ সরকারকে যদি করা হয় সাসপেন্ড বা ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু করে দেওয়া হয়, তাহলে ওয়াই নট এগেন্স্ট দ্য ডিজিপি রাজীব কুমার, ওয়াই নট এগেন্স্ট দি সিপি বিধাননগর মুকেশ কুমার? কিন্তু তাদেরকে শো কজ দেওয়া হয়েছে, 24 ঘন্টার মধ্যে ক্ল্যারিফিকেশন দেওয়ার কথা বলা হয়েছে। কারণ এটা জনগণকে দেখানো হবে। এবার টাইমিংটা দেখুন, তার সাথে সাথে অ্যাট দ্য সেম টাইম আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, আপনারা যারা সংবাদ মাধ্যমের বন্ধু আছেন আপনারা আরো বেটার বলতে পারবেন, ক্রীড়ামন্ত্রী যিনি আছেন তিনিও নাকি একটি পদত্যাগ পত্র মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমা করেছেন। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি পদত্যাগ পত্রটি। ক্রীড়া বানানটিও হাস্যকর। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে যে একই টাইমে মানে প্রেস রিলিজটাও যে সময় হচ্ছে, সে সময় তো এরকম পদত্যাগেরও প্রপোজাল যাচ্ছে, পদত্যাগ দেওয়ারও তো একটা প্রসিডিওর আছে। মাননীয় বিরোধী দলনেতা যখন ডিসেম্বর 2020-তে পদত্যাগ করেন, তখন পদত্যাগপত্র নিয়েও একটি কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা হয়েছিল যে এই পদত্যাগটি এই রুল মেনে হয়নি, এই অনুযায়ী হয়নি, ওই অনুযায়ী হয়নি। তারপরে আলটিমেটলি যখন সমস্ত কিছু পয়েন্ট আউট করা হয়, তখন আলটিমেটলি তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। তিনি তার মন্ত্রিত্ব ছেড়েছিলেন প্রথমে, তারপরে তার সদস্যপদ ছেড়েছিলেন, আর তার সাথে সাথেই তিনি যে এমএলএ ছিলেন আর কি, তো তার বিধায়ক পদটিও তিনি ছেড়েছিলেন। কিন্তু তখন সেইভাবেও সেটাকে নিয়ে একটি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা হয়েছিল। তো এখানে দেখলাম বাংলায় একটি খসড়া লেখা আর কি, তাতে লেখা হচ্ছে যে এরকম তদন্ত কমিটি গঠিত হয়েছে, তো তাই জন্যে আমি ক্রীড়া দপ্তরের মন্ত্রী থেকে আমি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছি। কিন্তু পরশু দিনে যে মামলাটি হবে সেটিকে প্রভাবিত করার জন্য যে বলা হবে যে দেখো মানে অ্যাবাভ বোর্ড আর কি, লালকৃষ্ণ আদবানি যেটি করেছিলেন যখন তার বিরুদ্ধে অ্যালিগেশন হয়েছিল, তিনি সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলেন। তো প্রভাবশালী তত্ত্বটি থেকে যাচ্ছে, কেননা ক্রীড়া দপ্তর যদি ছেড়েও দেন তাহলেও হাউজিং আর পাওয়ারের মন্ত্রী উনি থাকছেন। তো আমরা এই পয়েন্টগুলো তুলে ধরবো, কারণ আমরা জানি কি কি বলা হবে। এই মানে ডিফেন্স এগুলো তৈরি করা হচ্ছে, মামলা ওই দিনকে মামলাতে কাউন্টার করা হবে বলে মাননীয় বিরোধী দলনেতার যে অ্যালিগেশনসগুলো আছে সেইগুলোকে। তো আমরাও সেইভাবে তৈরি হচ্ছি। প্রভাবশালী উনি আজকের দিনেও উনি পদত্যাগ করছেন, একটি পার্টিকুলার দপ্তর থেকে পদত্যাগ করছেন, বাকি দুটি দপ্তর কিন্তু উনি এখন অবধি বজায় রেখেছেন। আর তারপরে দেখতে পাচ্ছি হচ্ছে প্রেস রিলিজটায় বলা হচ্ছে যে প্রিন্সিপাল সেক্রেটারি ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টকেও শোকজ করা হয়েছে ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য রিগার্ডিং দি ম্যানেজমেন্ট অ্যান্ড ল্যাপসেস সেদিনকে যেগুলো হয়েছে। তো তার মানে রাজ্য সরকার সর্বতভাবে স্বীকার করছে যে পুলিশ, ক্রীড়া দপ্তর এবং দেবকুমার নন্দন সিইও বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, তো সর্বৈবভাবে এরা সবাই মিলে দায়ী। প্রশ্ন হচ্ছে শুধু এই একটি লোককে কেন আটকে রেখে দেওয়া হয়েছে এই দত্তকে, স্বতন্ত্র দত্তকে? এরকমও তো হতে পারে, যেটা শুরুতে বললাম, মুখ বন্ধ করার জন্যে। এখানে অনেক নিদর্শনই আছে মুখ বন্ধ করার জন্য তাকে অ্যারেস্ট করে রাখা হয়। আর
তথ্য এরকম হয়েছে যে সেই মুহূর্তে সেই পিরিয়ডটাতে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেটা নিয়েও সিবিআই অনেক সময় এরকমও নিদর্শন আছে এই রাজ্যে যে তদন্ত করেছে। তো যাই হোক, রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে, করে এখন তারপরে আবার দেখছি একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম কনস্টিটিউট করেছে থরো ইনভেস্টিগেশন করার জন্য ইনটু দি ম্যাটার উইথ দি ফলোয়িং অফিসার: পীযূষ পান্ডে, এরা প্রত্যেকে আইপিএস, জাভেদ শামীম, সুপ্রদীপ সরকার অ্যান্ড শ্রী মুরলীধর, এরা প্রত্যেকেই আইপিএস। প্রশ্ন হচ্ছে, যেখানে রাজ্যের ডিজিপিকে শোকজ করা হয়েছে, যেখানে সিপি বিধাননগরকে শোকজ করা হয়েছে, ডিজিপির নিচে তো বাকি সমস্ত আইপিএস অফিসারই রাজ্য পুলিশে যারা আছে, তারা কি তদন্ত করবে? আর এফআইআর এর কন্টেন্ট তো আপনাদেরকে আমি বললামই যে কি আছে বিধাননগর সাউথ পুলিশ স্টেশনে। তো এটা বেসিক্যালি জুলিয়াস সিজারের থেকে জুলিয়াস সিজারের স্ত্রীর কাছে যাওয়ার মতো ব্যাপারটা হচ্ছে আর কি। সিজার টু সিজার্স ওয়াইফ বলে একটি বহুল প্রচলিত একটি ম্যাক্সিম আছে আর কি। তো এটি সেরকমই হচ্ছে, পুরোটি একটি আইওয়াশ, একটি ডিফেন্স সেট আপ করা হচ্ছে দেখাবার জন্য যে কত কিছু করা হচ্ছে, কিন্তু আদপে আসল সত্যটি বেরিয়ে আসবে কিনা, কিভাবে 20 টাকার জলের বোতল 200 টাকা করে মানুষকে বিক্রি করা হয়েছিল। মানুষকে জল দিচ্ছে একটা স্টেডিয়ামে, অত টাকা খরচ করে 10,000 20,000 টাকা খরচ করে মানুষ টিকিট কেটে গেছে জাস্ট একটা গেমস দেখার জন্য লিওনেল মেসি, তাদেরকে জল এরকম ভাবে ব্ল্যাক করছে। এটা তো সেই আজ থেকে 5-7 বছর আগে দেখে আমার একবার চোখে জল চলে এসেছিল, বাচ্চাদেরকে মিড ডে মিল দেওয়ার নাম করে আপনার হুগলির দিকে ডিমটা পর্যন্ত দিচ্ছিল না শিশুগুলোকে, সেখান থেকেও টাকা চুরি করেছিল। এই তো আরো খারাপ, মানুষকে জলের বোতল 20 টাকার বোতল 200 টাকা করে বিক্রি করেছে। তো এই জায়গাগুলো, এই যে পাস প্রক্সিমিটি কার্ড এরকমভাবে যে ডিস্ট্রিবিউটেড হয়েছে, এগুলো কিভাবে প্রোটোকল ভেঙে যারা মাঠের ভেতরে ঢুকলো তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? কই, তাদেরকে তো অ্যারেস্ট করা হচ্ছে না, অ্যারেস্ট করা হচ্ছে সাধারণ কিছু দর্শককে, গরিব মধ্যবিত্ত বাঙালি বলে। কি একজনকে কাগজে পড়ছিলাম, দেখা গেছে নাকি হাতে একটা ফুলের গাছের টব ছিল। তো ফুলের গাছের টব একটা পাবলিক প্রপার্টি, মানুষের 14,000 15,000 20,000 টাকা নিয়ে মানুষকে এরকমভাবে হ্যারাস করে নিয়ে যাওয়া, একটা প্রহসন হচ্ছে। তো এই সমস্তই অভিযোগ করে আমরা এই নিরপেক্ষ তদন্ত চেয়েছি, কোর্ট মনিটর একটি এসআইটি কনস্টিটিউট করে দিতে আমরা বলেছি, ইম্পার্শিয়াল এসআইটি বলেছি, যাদের মানি ট্রেলটাও যাদের ইনভেস্টিগেট করার দক্ষতা থাকবে এবং লার্জার কনস্পিরেসি অ্যাঙ্গেলটাও যারা দেখতে পারবেন। তো এই আজকে মোটামুটি সারমর্মতে আপনাদেরকে এটুকুই বলতে পারি, বাকিটা বৃহস্পতিবার দেখা যাক। এটা নিয়ে অনেক কিছুই করবেন ওনারা, অনেক কিছুই বলবেন, পদত্যাগ নিয়েও বলবেন যে দেখো যীশুখ্রিস্ট, মাদার টেরিজা, তারপরেই হচ্ছে এরকম মানে সাংঘাতিক একটি মানে কি বলবো মানে অবতার সুলভ একটি আচরণ, এই সমস্ত দেখানো হবে। বাট এই প্রশ্নগুলো থেকে যাচ্ছে যেগুলো বললাম, এই প্রশ্নগুলো তুলবো আদালতের কাছে, বাকি আদালত বিচার করবেন।